কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করেছিল কুমিল্লার ইকবাল। উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। আগামী বছরই মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু। উত্তরা থেকে মতিঝিল রুটে চালুর টার্গেট নিয়ে এগুচ্ছে কাজ। প্রকল্পের সার্বিক অগ্রগতি 70% বেশি। দেশে স্ট্রোকে বাড়ছে মৃত্যু, প্রাণে বাঁচলেও বেশিরভাগই হচ্ছেন পঙ্গু। ঢাকা মেডিকেলে স্ট্রোক ইউনিট না থাকায় সেবা বঞ্চিত রোগীরা, দুর্ভোগ চরমে। এবং অবশেষে প্রতিষ্ঠানের নাম বদলে ফেসবুক হলো মেটা। পরিবর্তন হচ্ছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নাম। ভার্চুয়াল রিয়েলিটিতে দখল নেওয়ার আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন কক্সবাজারের চকরিয়ার একটি মসজিদ থেকেও পবিত্র কোরআন শরীফ চুরি করেছিল। সেখানে মসজিদের খাদেম ও স্থানীয়রা তাকে গভীর রাতে আটক করেন। ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও এসেছে সময় সংবাদের কাছে। কী কারণে কোরআন শরীফটি সে নিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। 17 অক্টোবর রাত 2:30 কক্সবাজারের চকরিয়ার সবুজ পাহাড় মসজিদের খাদেম আজান শুনতে পান। ঘুম ভেঙে তিনি দেখতে পান মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে গামছায় পেঁচানো একটি কোরআন শরীফ দেখতে পান। চোর ভেবে তাকে আটক করে রাখা হয়। পরদিন সকালে তাকে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়। সেখানে স্থানীয়দের প্রশ্নের মুখে সন্দেহভাজন ব্যক্তি জানায় তার বাড়ি কুমিল্লা, নাম ইকবাল হোসেন। পুরো বিষয়টি তারা মোবাইলে ভিডিও ধারণ করেন। ইকবাল জানায় 16 অক্টোবর ফজরের নামাজের সময় সে চকরিয়া রোডের একটি মসজিদে প্রবেশ করে। মসজিদের অজুখানায় থাকা একটি গামছা দিয়ে সে পবিত্র কোরআন শরীফটি পেঁচিয়ে বের হয়ে যায়। সবুজ পাহাড় মসজিদের খাদেম ও স্থানীয়রা ইকবালের পরিচয় ও কোরআন শরীফটি তাদের নয় নিশ্চিত হয়ে গামছা ও কোরআন শরীফটি রেখে তাকে একটি পুরাতন শার্ট দিয়ে ছেড়ে দেয়। কক্সবাজারে আটকের সময় ওই শার্টটি তার গায়ে ছিল। রিমান্ডে থাকা ইকবাল হোসেন চকরিয়ার মসজিদ থেকে কোরআন শরীফ নেয়ার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। সিঁড়িতে বসে কোরআন শরীফ পড়তেছিল, তো লোকজন তাকে তখন এসে আটক করছে। আটক করার পরে তারা মনে করছে যে রোহিঙ্গা হয়তো বা, থানায় ফোন দিয়েছে। তারপরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সবাই মনে করছে যে না, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়েছে, না এটা রোহিঙ্গা না, বাংলাদেশি আর কি। তো তখন তাকে ছেড়ে দিছে। তো ওইটা আবার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। চুরি করা কোরআন শরীফটি কোনো মন্দিরে রাখার পরিকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। 1 নভেম্বর থেকেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। এই জন্য রাজধানীতে 12টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন 40,000 শিক্ষার্থী পাবে টিকা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। এদিকে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসের 14 অক্টোবর প্রথমবারের মতো টিকার আওতায় আনা হয় স্কুল শিক্ষার্থীদের। মানিকগঞ্জে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 112 শিক্ষার্থীর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োনটেকের করোনা টিকা। গত 2 সপ্তাহের পর্যবেক্ষণে তাদের মধ্যে দেখা যায়নি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। এবার নভেম্বরের শুরুর দিন থেকেই কিশোর শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীর 12টি কেন্দ্রে প্রাথমিক অবস্থায় প্রতিদিন টিকা পাবেন 40,000 শিক্ষার্থী। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে। 12 বছরের থেকে 17 বছরের ছেলে মেয়েদের তালিকা আমাদের শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। সুরক্ষা অ্যাপসে তারা নিবন্ধন করে দিয়েছে। এখন স্কুলের থেকে বাকিটা করবেন। ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি। সারা দেশেই আমরা স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে -90 ডিগ্রি থেকে -60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ কারণে ঢাকার বাইরে যেখানে শীতাতপ কেন্দ্র নেই সেখানেও কেন্দ্র করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে বলেন, স্কুলের দেওয়া তালিকা অনুসারে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এই 12টাতেই 1 তারিখ থেকে শুরু করো। এর বাইরে ওই যে সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার বা অন্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো এক্সপ্লোর করো। যদি সেগুলোতে এক্সপান্ড করা যায় করো, নাহলে শুরু করো আগে 12টা দিয়ে।
সরকারের এমন সিদ্ধান্তে নিজেদের সুরক্ষার কথা ভেবে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সপ্তাহে 6 দিন ক্লাস করতে পারবো, সুস্থ থাকতে পারবো। টিকা দেওয়ার এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই। ছাত্রছাত্রীদের যে এই টিকাটা দেওয়া হবে, ভ্যাকসিনটা দেওয়া হবে, এর জন্য আমাদের বাচ্চারা খুবভাবে উপকৃত হবে। এখন পর্যন্ত ফাইজার বায়োনটেকের 70 লাখ ডোজের বেশি টিকা পেয়েছে বাংলাদেশ, যার পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারা দেশে দেয়া হলো দ্বিতীয় ডোজ টিকা। গত 28 সেপ্টেম্বর যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরকে একই কেন্দ্র থেকে দেয়া হয় দ্বিতীয় ডোজ। কেন্দ্রে কেন্দ্রে ভিড় থাকলেও কেবলমাত্র তৃতীয় ডোজের কর্মসূচি থাকায় তৈরি হয়নি বাড়তি কোনো চাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ক্যাম্পেইনে কেউ দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরে বিশেষ ব্যবস্থায় তারা টিকা নিতে পারবেন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন। 1 মাস আগে গত 28 সেপ্টেম্বরের মহাযজ্ঞে যারা নিয়েছিলেন প্রথম ডোজ টিকা, বৃহস্পতিবার তাদেরই একই ধাঁচের বিশেষ ক্যাম্পেইনের আওতায় দেওয়া হয় দ্বিতীয় ডোজ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আসতে থাকেন টিকা প্রত্যাশীরা। তবে বিশেষ ক্যাম্পেইনের অস্থায়ী এসব কেন্দ্র থেকে যারা প্রথম ডোজ নিয়েছেন কেবল তাদেরই দেওয়া হয় দ্বিতীয় ডোজ। তাই কেন্দ্রে কেন্দ্রে ভিড় থাকলেও তা তৈরি করেনি তেমন কোনো বাড়তি চাপ, যে কারণে টিকা কর্মী কিংবা টিকা প্রত্যাশী সবার মধ্যেই ছিল স্বস্তির ছাপ। আসলাম, উপরে উঠলাম, টিকা দিলাম। আমি খুব হ্যাপি, এদের সিস্টেম খুবই ভালো। ফার্স্ট ডোজ দিয়েছিলাম, তখন কোনো প্রবলেম হয় নাই। আজকেও সেম আসলাম, দিয়ে দিলাম। সেকেন্ড ডোজটাও সুন্দর দিতে পারছি, কোনো হ্যাসেল নেই। যেহেতু প্রথম ডোজ এখানে যারা পেয়েছে তারাই শুধুমাত্র এখান থেকে দ্বিতীয় ডোজ পাবে, যার কারণে স্বাভাবিকভাবে চাপটা কম। তবে ভিন্ন কেন্দ্রে টিকা নেয়া কিংবা দ্বিতীয় ডোজের তারিখ পেরিয়ে গেছে এমন অনেকে এসেও ভিড় করেন অস্থায়ী কেন্দ্রে। কেউ এসেছিলেন প্রথম ডোজ নিতেও। তবে বৃহস্পতিবারের এসব অস্থায়ী কেন্দ্র কেবল বিশেষ ক্যাম্পেইনের আওতায় দ্বিতীয় ডোজের জন্য নির্ধারিত হওয়ায় ফিরে যেতে হয় তাদের। আমি তো এখানে আসছিলাম টিকা দেওয়ার জন্য, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্যই আসছিলাম। এখন ওনারা তো বললো কয় না, আপনি যেখানে দিচ্ছেন ওই জায়গায় দেওয়া লাগবে। 11/9/2021 আমি ডেটটা ফেল করছি, এর জন্য আসছি আর কি। ঢাকা মেডিকেল যোগাযোগ করতে বলছি। ক্যাম্পেইনে নির্ধারিত ব্যক্তিদেরকেও বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ নিতে না পারলে পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় টিকা নিতে পারবেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ। উনি আমাদের মূল কেন্দ্র থেকে টিকা পেয়ে যাবেন পরে, মানে হেলথ কমপ্লেক্স থেকে বা যে হসপিটালে ওনার টিকা নিকটবর্তী সেই সমস্ত জায়গা থেকে পেয়ে যাবেন, যে কোনো দিন গেলেই পাবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 28 ও 29 সেপ্টেম্বর সারা দেশে টিকা দেওয়া হয় প্রায় 81 লাখ মানুষকে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 78 লাখের বেশি মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে সমতলের পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলগুলোতেও চলছে টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় মাত্র 3 ঘন্টায় রাঙামাটির জুরাছড়ির বগাখালী এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1,500 মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বগাখালী বিজিবি বিওপি হেলিপ্যাডে ভ্যাকসিন ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার পৌঁছানোর অনেক আগে থেকেই অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর হেলিকপ্টার অবতরণের পর শুরু হয় টিকাদান কার্যক্রম। স্কুল মাঠের এক প্রান্তে সেনা সদস্যরা টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন শুরু করে, আরেক পাশে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন প্রয়োগ চালিয়ে যায়। আর এইভাবেই 3 ঘন্টারও কম সময়ে ভ্যাকসিন গ্রহণ করেছে 1,500-এর বেশি মানুষ। 1500 টিকা নিয়ে এসছে, এখানকার প্রত্যেকটা জনগণ যাতে টিকার আওতায় আসে সেটির লক্ষ্যে আমরা কাজ করছি। একে তো দুর্গম এলাকা, এর মাঝে দূরবর্তী হয় অনেকেই 12 থেকে 24 ঘন্টা পায়ে হেঁটে কেন্দ্রে এসেছেন ভ্যাকসিন নিতে। ভারতের মিজোরাম সীমান্তের মাত্র 8 কিলোমিটারের মধ্যে টিকা কেন্দ্র হওয়ায় কড়া নিরাপত্তার দায়িত্ব ছিলেন বিজিবি সদস্যরা। প্রত্যন্ত এলাকায় টিকা দেওয়া কষ্টসাধ্য ছিল। সেনাবাহিনী, বিজিবি এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এখানে টিকা দিতে এসেছি। প্রত্যন্ত এই এলাকায় টিকাদান কর্মীদের পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্থানীয়রা। সরকার এখানে জনগণের জন্য এবং যে সুযোগ সুবিধা করে দিচ্ছে, সরকারকে খুব আন্তরিক এবং নমস্কার। আমরা স্কুলে যে যাব, ভর্তি হবো, এটা আমাদের ভালোর জন্য। রাঙ্গামাটি সদর থেকে একদিনের পথ জুরাছড়ি, আবার পায়ে হেঁটে 4 দিন এই বগাখালী, আর 1 কিলোমিটারের মধ্যে রয়েছে ভারতীয় সীমান্ত। দুর্গম এই অঞ্চলে শতভাগ করোনা ভ্যাকসিন নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। পার্শ্ববর্তী দুর্গম অঞ্চলগুলোকেও এর আওতায় আনতে চায় প্রশাসন। দুর্গম বগাখালী থেকে কমল দে, সময় সংবাদ। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে অনুদান গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসা হবে। আর কদিন বাদেই শীত নামবে বাংলার প্রকৃতিতে। আসন্ন এই ঋতুতে যাতে ছিন্নমূলের মানুষগুলোকেও উষ্ণতায় রাখা সম্ভব হয়, তাই কিছুটা আগেভাগেই প্রস্তুতি সরকার প্রধানের কার্যালয়ে ঘিরে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদান দেয়া হয়। এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া নগদ 10 লাখ টাকা এবং 26,45,000 পিস কম্বল গ্রহণ করেন কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। সংক্ষিপ্ত এই আয়োজনে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য বিএবি সহ সংশ্লিষ্ট সব দাতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি খাত উন্মুক্তকরণের সুবিধা ভোগ করছে বাংলাদেশ। বেসরকারি খাতে ব্যাংক, বিমা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি এবং সরকারের পাশাপাশি যেন বেসরকারি খাতও আরও শক্তিশালী হয়, দেশের মানুষের সেবা করতে পারে এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কাজগুলি করেছি। করোনা পরিস্থিতি যাতে আবারও জটিল আকার ধারণ না করে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান শেখ হাসিনা। শীতকাল আসছে, পৃথিবীর সব দেশে আবার কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে। বাংলাদেশে সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। সিজন চেঞ্জের সময় সর্দি কাশির একটু প্রাদুর্ভাব দেখা দেয়, তো এই সময়টায় যদি একটু সতর্কতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু এই করোনা আমাদেরকে আর ধরতে পারবে না। টিকাদান কর্মসূচি যেটা চালাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা সকল মানুষকে টিকা দিতে সক্ষম। সরকার পতনের এক দফা দাবিতে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে একথা বলেন তিনি। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিকভাবে কাউকে হেনস্থা না করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবিও জানান নজরুল ইসলাম খান। আমাদেরকে জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে, অন্য কোনো পথ নাই। আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, আর সেই জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো দুর্বলতা, কোনো গ্রুপিং থাকা যাবে না। নেতা হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা করার জুলুম নাই। পরিবর্তন তো করতে হলে আমাদের নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে হবে। এই বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নাই। বিএনপি কর্মসূচির নামে কোনো সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে তার বাসভবনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল। সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন, কোনো প্রকার ওয়াকওভার আমরা চাই না। খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্ত নয়, বরং বিএনপি জন্মলগ্ন থেকে এই চর্চা করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছিল, কিন্তু সরকার তার শক্ত হাতে দমন করেছে। বিএনপি কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই, কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে। EDF Aluminium, redefine possibilities. আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করতে না পারলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে, কারওয়ান বাজারে টার্ন করার ব্যবস্থা থাকলেও কারিগরি কারণেই হয়তো আগারগাঁও নয়, মতিঝিলের বাইরে কোনো স্টেশন ধরে চালু করা সম্ভব নয়। যদিও এখনও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবছেন তারা। বাবুল হোসেনের ছবিতে রাশেদ লিমনের রিপোর্ট। এমআরটি লাইন 6-এর হাত ধরেই মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই এই প্রকল্প দুটি ভাগে ভাগ করে কাজ করছে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল।
উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশে প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ 1-এর সার্বিক অগ্রগতি 84.58%। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজ এগিয়েছে 60%-এর বেশি। ভায়াডাক এটা মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার, 18.652 কিলোমিটার ভায়াডাকের কাজ কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। অর্থাৎ খুব সামান্য একটা অংশ বাকি আছে। কর্তৃপক্ষের এবারের টার্গেট আগামী বছরই বাণিজ্যিক যাত্রা। আপাতত প্রথম লক্ষ্য উত্তরা থেকে মতিঝিল, তবে তা সম্ভব না হলে প্রাথমিক যাত্রা উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে আগারগাঁওয়ে। যদিও কাজের অগ্রগতি বলছে চাইলেই সেই সময়ে কারওয়ান বাজার পর্যন্ত যাওয়া যায়। সেক্ষেত্রে কারওয়ান বাজার টার্নওভার থাকলেও ট্রেন চলাচলের পুরো সিস্টেম 2টি প্যাকেজে বিভক্ত হওয়ায় হয় মতিঝিল, না হয় আগারগাঁওতেই থামতে হবে তাদের। যেই সফটওয়্যারে ট্রেনটা চলবে সেই সফটওয়্যারটা কারওয়ান বাজার পর্যন্ত না, তার একটা অংশ হচ্ছে আগারগাঁও পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে মতিঝিল পর্যন্ত। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 70.58%। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6-এর কাজ কাগজে কলমে শেষ হওয়ার কথা 2024 সালে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরই এই প্রকল্প উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও বাকি অংশ অর্থাৎ মতিঝিল পর্যন্ত চালু করতে নির্ধারিত সময় অর্থাৎ 24 সাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে না, সেটি হলফ করেই বলা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কাপ্তাই লেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা 1 মাস বাড়ানোর সুফল পাচ্ছেন জেলেরা। পানির স্তর বাড়ায় কাঙ্ক্ষিত মাছ পেয়ে খুশি। তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার 4টি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষের। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আকস্মিক বন্যার রেশ কাটতে না কাটতেই ভাঙনে দিশেহারা তিস্তা নদী পাড়ের বাসিন্দারা। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের 4টি এলাকা ভাঙনের কবলে। এরই মধ্যে তিস্তা নদীর বামতির রক্ষা বাঁধের 30 মিটার বিলীন হয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাট সহ নদীগর্ভে চলে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তড়িঘড়ি করে বাড়িঘর ভেঙে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে। যেভাবে বস্তা দেওয়ার কথা বস্তা দিয়ে করতেছে, এতে বেশি একটা কাজ হচ্ছে না। বাচ্চা কোচাক নিয়ে আমরা আস্তায় পড়িয়ে আছি। এক সপ্তাহের মধ্যে 200-250 বাড়ি ভেঙে গেছে, আর 500-600 বাড়ি এখান থেকে এলাকা থেকে সরাই নিচ্ছে অন্য জায়গায়। যে সময় বস্তাটা এখানে আসছে ওই সময় যদি সঠিকভাবে এখানে যদি কাজ করতো তাহলে এই গ্রামটা এই 150-200 বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাইতো না। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। টিউব ডাম্পিং এর মাধ্যমে এবং জিও ব্যাগ ফিলিং এর মাধ্যমে এটা প্রতিরোধ করার চেষ্টা করছে। বৃহস্পতিবার পর্যন্ত গত 3 দিনে খুনিয়াগাছ ইউনিয়নের 4টি গ্রামের 2 শতাধিক বসতবাড়ি এবং অন্তত 500 একর আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। সময় সংবাদ, লালমনিরহাট। এদিকে আবারও পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ীর গোদার বাজার এলাকা। একদিনেই প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকির মুখে রয়েছে শহর রক্ষা মাঠ, শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। রাজবাড়ী থেকে করিম ইসহাকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয় রাজবাড়ীর পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দের ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় পদ্মার ডান্তির রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়, যা চলতি বছরের জুনে শেষ হয়। এরপরও থেমে নেই ভাঙন। 2 মাসে প্রায় 1,500 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। যে কোনো মুহূর্তে শহর রক্ষা বেড়িবাঁধটিও বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। সামান্য একটু জায়গা নিয়ে মানুষ আছে নিয়ে খালি ভাঙতেছে, খালি ভাঙিয়ে যাচ্ছে, আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। যে কোনো একটা ব্যবস্থা করে দিলে পরে এই এলাকার লোকজন একটু শান্তিতে বুঝছেন থাকতে পারে। 1985 সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নদীতে বিলীন হয়েছে 9,960 হেক্টর জমি। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত স্থায়ী কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যে এক্সিস্টিং কাজগুলো চলতেছে সেগুলো আমরা রিপেয়ারের কাজ করতেছি। এই মুহূর্তে ব্যাগ বস্তা ব্যবহার করতেছি, আর পানি নামার পরে আমরা সিসি ব্লক দ্বারা নতুন করে এই জায়গাটা পুনর্নির্মাণ করব।
ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয় দ্রুত কাজ শুরু করবে বলে জানান জেলা প্রশাসক। বিশেষজ্ঞ দ্বারা একটা তদন্ত করে যেন উপযুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়, সেই জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছি। 2 বছরে জেলায় ভাঙনের কবলে বসত ভিটা হারিয়েছে 860টি পরিবার। সময় সংবাদ, রাত। দেশে পঙ্গুত্বের কারণ হিসেবে প্রথম এবং মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্রোক। অথচ রোগটি নিয়ে মানুষের মাঝে সচেতনতার অভাব যেমন রয়েছে, তেমনি চাহিদার তুলনায় এগোয়নি চিকিৎসার সুবিধা। এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো স্ট্রোক ইউনিট। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে মৃত্যুর মিছিল। রাশেদ বাপ্পির রিপোর্ট। মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে অথবা ছিঁড়ে গিয়ে বিশেষ কিছু অংশের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়াই হলো স্ট্রোক। দেশে পঙ্গুত্বের কারণ হিসেবে প্রথম এবং মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে রোগটি। 52 বছর বয়সী ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা বাবুল হোসেন প্রায় 1 মাস আগে সম্পূর্ণ সুস্থ মানুষটি কথা বলতে বলতে হয়ে পড়েন অসুস্থ। পরিবারের সদস্যরা প্রথমে বুঝতেই পারেননি বাবুল স্ট্রোক করেছেন। সে বলতো যে আমার মাথার রগ একটা ছিঁড়ে গেছে, আমার বাড়িতে নিস না তাড়াতাড়ি মামিসিং। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 70 বছর বয়স্ক শুকুর আলী। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের পরামর্শে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে স্ট্রোক। তবে রোগ নির্ণয় আর চিকিৎসকের সেবা পেতেই কেটে যায় মহামূল্যবান সময়। স্ট্রোকের রোগীর প্রথম মূল্যবান জিনিসটা হচ্ছে সময়। সেই সময়টা আমরা কাজে লাগাইতে পারিনি। চিকিৎসকরা বলছেন স্ট্রোকের চিকিৎসায় প্রথম 4 ঘন্টা সময় খুব গুরুত্বপূর্ণ হলেও অনেকেই জানেন না বিষয়টি। অনেকেই আছে স্ট্রোককে হার্টের রোগ মনে করে হার্টের বড় বড় হসপিটালগুলোতে চলে যান অথবা ডাক্তাররাও রেফার করে থাকেন। এ তো গেল মানুষের অসচেতনতার বিষয়টি। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্ট্রোক চিকিৎসায় বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। আমাদের এই ক্যাটলা প্রযুক্তির মাধ্যমে আমরা বিশ্বের রক্তনালীর যে চিকিৎসাগুলো হচ্ছে সেটা এখানে দেওয়া সম্ভব। আমরা যদি এই ধারাটা কন্টিনিউ করতে পারি, হোপফুলি আমাদের রোগী বা রোগীর আত্মীয় স্বজনদের বিদেশে যাওয়ার যে প্রবণতা ছিল সেটা কমাইতে পারবে। স্ট্রোকের চিকিৎসায় বড় অন্তরায় চাহিদার তুলনায় অপ্রতুল চিকিৎসা ব্যবস্থাপনা। চিকিৎসা সেবায় দেশের মানুষের প্রধান আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো স্ট্রোক ইউনিট না থাকায় কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। 100 বেড 80 বেডের একটা সেন্টার করে সব ধরনের ডিসিপ্লিন নিয়ে যদি কাজ করে সেটা অনেক ইজি হয়, কিন্তু সেই ধরনের স্পেস আমাদের এই মুহূর্তে নাই। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ধূমপান সহ কিছু বদ অভ্যাস এড়িয়ে প্রতিরোধ করা সম্ভব স্ট্রোক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার 4 ঘন্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুর্ঘটনা ঘটে। কসবা স্টেশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ভারত থেকে সড়ক পথে বাণিজ্য ভোগান্তি কমাতে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে বেড়েছে পণ্য আমদানি। মাত্র 3 ঘন্টায় কলকাতা থেকে রেলযোগে পণ্য আসে দেশে, যেখানে সড়ক পথে পণ্য আনতে সময় লাগে কমপক্ষে 15 দিন। এতে কম সময়ে দ্রুত পণ্য পাচ্ছেন ব্যবসায়ীরা। তবে খালাসের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল থেকে সড়ক পথে কলকাতা মাত্র 85 কিলোমিটারের পথ, অথচ এই দূরত্বটাও অতিক্রম করতে সিন্ডিকেটের কারণে পণ্য আসতে সময় লেগে যায় 15 দিন। এতে আমদানি খরচ যেমন বাড়ে, তেমনি পণ্য চালানে বিলম্ব হওয়ায় শিল্পের উৎপাদন কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হয়। এ দশা থেকে মুক্তি পেতে বন্দর, কাস্টমস ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শুরু হয় রেলে সব ধরনের পণ্য আমদানি। মাত্র 3 ঘন্টায় কলকাতা থেকে রেলে পণ্য আসে কলকাতা বন্দরে। 3টি পার্সেল ভ্যানে আমদানি হয় বিভিন্ন দ্রব্য। এতে কম খরচে দ্রুত সময়ে পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে। 1 কেজি থেকে শুরু করে 100 টন এমনকি 1000 টন পর্যন্ত মাল আমদানি রপ্তানি খুবই সহজে ডিটেনশন এড়িয়ে ওরা করতে পারবে। মাত্র 3 ঘন্টায় কলকাতা থেকে বেনাপোলে ট্রেন যোগে মাল এসে পৌঁছায়, যেখানে সড়কপথে 15 দিনের অধিক সময় লাগে।
তবে বিপত্তি বাধে বন্দরে পণ্য খালাসের জায়গা ও রেল দাঁড়াবার ইয়ার্ড নিয়ে। পর্যাপ্ত জায়গার অভাবে পার্সেল ভ্যান পণ্য নিয়ে ঢুকতে পারছে না। এতে কম সময়ে পণ্য আসার সুফল ভোগ করতে পারছেন না ব্যবসায়ীরা। প্রসার ঘটছে না বাণিজ্যের। বন্দর এবং কাস্টমস এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেভাবে আগ্রহ আছে, বন্দর যদি আমাদেরকে ব্যাপক পরিমাণ জায়গা দিতে পারে, তা আমরা এই ধরনের রেল প্রতিদিন একটা করে নিয়ে আমরা আনলোড করে দিতে পারবো। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে জমি অধিগ্রহণ ও শেড নির্মাণের প্রক্রিয়া চলছে। আরো কিছু জমি অধিগ্রহণ করছি যাতে দ্রুত খালাস করে পণ্য সংরক্ষণ করা যায়। আমরা বেশ কিছু ওয়্যার হাউস নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করছি। গত বছরের 13 জুলাই বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে রেলপথে পার্সেল ভ্যানে পণ্য আমদানি শুরু হয়। চলতি অর্থ বছরে গত 3 মাসে ভারত থেকে রেলে আমদানি হয়েছে 97,300 মেট্রিক টন পণ্য। সময় সংবাদ, বেনাপোল। পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি 48 ঘন্টায় উদ্ধার হয়নি। উদ্ধারের সবশেষ খবর জানাতে পাটুরিয়া আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। জাফর, এই যে 5 নম্বর ফেরিঘাটে যে আসলে ফেরিটি ডুবে গিয়েছে আমানত শাহ, এই ফেরিটি কিন্তু উদ্ধার আজ 3 দিনেও হয়নি। সেক্ষেত্রে কিন্তু আসলে বিআইডব্লিউটিসিটিএ যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে এই যে ফেরিটা ডুবে রয়েছে, যে দেশের একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছে, এই ফেরিকে উদ্ধার করার জন্য যে হামজা এখানে আনা হয়েছে, সেই যে উদ্ধারকারী হামজা কিন্তু অক্ষম হামজা সক্ষম ভাবে দাঁড়িয়ে রয়েছে 2 দিন ধরে। শুধু তার কাজটি হয়েছে 10টি ট্রাক যে নিমজ্জিত ছিল নদীতে 5টি এবং কি ভিতরে, সেই 10টি ট্রাক এ পর্যন্ত পারে ভিড়াতে সক্ষম হয়েছে এই যে হামজা। আর অন্যদিকে কিন্তু এখনো 10 থেকে 12টি মোটর বাইক এবং 4টি বিআইডব্লিউটিসির যে তথ্য রয়েছে তা এখনো কিন্তু এখানে নিমজ্জিত রয়েছে। তবে যাদের যন্ত্রাংশ এবং যানবাহনগুলো ক্ষতির মুখে হয়েছে তারা কিন্তু দিন দিন আরো মানে এই যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার কষ্টের জন্য কিন্তু প্রতিদিনই এই যে মানিকগঞ্জের 5 নম্বর ঘাটে এসে ভিড় করছে যানবাহনের শ্রমিক এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের অসংখ্য যারা এই রুটটি ব্যবহার করে তাদের সাথে আমি কথা বলেছি। বিশেষ করে এই ঘটনা ঘটার সাথে সাথে যারা এখানে ছিলেন, তো তারা আমাকে জানিয়েছে যে এই যে দুর্ঘটনার মূল কারণ কিন্তু আসলে এই চালক এবং এখানে যারা এই ফেরির সাথে সংশ্লিষ্ট ছিলেন তার। আমি যদি একটি কথা বলতে চাই যে এখানে প্রত্যক্ষ যিনি ছিলেন তার সাথে যে আমি জানতে চাবো আসলে আপনারা কি দেখেছেন, আসলে ঘটনা কি হয়েছিল, আপনার কাকে কাকে উদ্ধার করতে পেরেছিলেন বা কি অবস্থা? আমরা মাল সামানা উদ্ধার করছি। আমরা যখন ডুবে তখন আমরা এই সাইডে ছিলাম, মাল সামানা। আমি জানতে চাচ্ছি আসলে এটা আসলে মূল যে দোষী বা কারা এটার মধ্যে দায় বলে আপনি মনে করছেন? আপনি তো একদম যখন ঘটনাটা ঘটে তখন এখানেই ছিলেন, তো দেখেছেন আপনি উদ্ধারের কাজে। আমি জানতে চাবো আসলে এটা দায়টা কার হতে পারে? দায়টা এখন যে বড় ক্যাপ্টেন সাহেব মাস্টার তারই দায় আছে। আর তারা ম্যানেজমেন্ট এখানে যারা এগুলো চালায় তারা এগুলোর দায়িত্ব হবে, কারণ তারা গাফিলতি আছে, তাদের গাফিলতির কারণে এই যে আজকে এই ফেরি এখানে ডুবা হয়েছে। মনে করেন যারা মাস্টার এবং যারা ম্যানেজমেন্ট অফিসার, বড় বড় অফিসার যারা থাকে। তো আপনি শুনছিলেন যে এটা আসলে এই যে দুর্ঘটনার কারণ কিন্তু এটা মাস্টার সুগানটা যারা ইঞ্জিনটা আসলে পরিচালনা করেন তারাই কিন্তু এটা দায়টা তাদের উপরে বেশি আসলে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, যখন দৌলতদিয়া প্রান্ত থেকে এই ফেরিটা ছেড়ে আসে তখন কিন্তু ডাব পানি, অর্থাৎ একটা ফেরিতে যে পরিমাণ পানি থাকার কথা তার চাইতে বেশি পানি নিয়ে কিন্তু এখানে এসেছে। কিন্তু যে কর্তৃপক্ষ এটা পরিচালনা করার কথা ছিল সেখানে পানিটা যে কিন্তু অপসারণ করে আসার কথা ছিল। এবং অন্যদিকে যদি বলি এটা একটু
ব্যবস্থাপনার যে একটা অব্যবস্থা নিয়ে এখানে এসেছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে মাস্টার সুগান্ট যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরই কিন্তু এখানে তারা প্রত্যক্ষদর্শী এবং ঘাটের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা কিন্তু এটা বলার চেষ্টা করছে। অন্যদিকে যদি বলি যে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে কি এটাকে উদ্ধারের জন্য যে কাজটা করার দরকার, যার সক্ষমতা রয়েছে প্রত্যয়ের, সে প্রত্যয় কিন্তু আজও এসে পৌঁছাবে কিনা সেটা কিন্তু অনিশ্চিত। কারণ হচ্ছে কি এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এই যে প্রত্যয় কিন্তু রয়েছে এখন মাওয়া প্রান্তে। প্রত্যেক 1 ঘন্টায় 4 কিলোমিটার পর্যন্ত বলে তার একটা আসার সক্ষমতা রয়েছে স্রোতের বিপরীতে। সেই ক্ষেত্রে আজও যে পাটুরিয়া ঘাটে এসে উদ্ধারের অংশ নিবে সেটাও কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। এবং দিন দিন কিন্তু এই যে ফেরিটা রয়েছে আমানত শাহ, তা কিন্তু তার যন্ত্রাংশ আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে এবং সরকারের কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নরুটে এটা তো ফিটনেসবিহীন ছিল, এছাড়াও আরো কয়েকটি ফেরি ফিটনেসবিহীন রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা পাটুরিয়া ঘাট থেকে। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি শাহ আমানত উদ্ধারের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। 80-র দশকের ফেরি দিয়েই বছরের পর বছর ধরে ধুঁকে ধুঁকে চলছে পাটুরিয়া দৌলতদিয়া রুট। গত 2 দশকে বহরে যুক্ত হয়েছে মাত্র 2টি নতুন ফেরি। শাহ আমানত কদিন আগে মেরামত করা হলেও পরিণতি সবার জানা। এই দফায় এসে বিআইডব্লিউটিসির গতানুগতিক কথা, শিগগিরই এই পথে চলবে নতুন ফেরি। চোখ মিলাতে সব পানি আমার গাড়ির কেবিন টেবিন সব ভরে গেছে, খালি তুলুক বাকি আছে। পরে পানিতে দরজা খুললা বাইরে হইছি, পরে যদি স্রোতে টাইনা লইয়া যেতে পরে টলার আমার টাইনা উঠাইছে। ভাই আমির হোসেন ট্রাক চালক বলছিলেন কিভাবে বেঁচে ফিরেছেন তারা। প্রাণে রক্ষা পেলেও সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। প্রায় 40 বছর ধরে এই পথে চলাচল করেন। অনেক কিছুই বদলেছে, তবে ফেরিগুলো যেন দশকের পর দশক চলছে একইভাবে। আমার হেল্পারের লাইফ লইয়া প্রায় 37-38 বছর খালি এই ফেরি এগুলোই। পাটুরিয়া দৌলতদিয়া রুটে মোট ফেরির সংখ্যা 18টি। এর মধ্যে সবচেয়ে বড় রোরো ফেরি শাহ আমানত, তারই কিনা এমন দশা। শাহ আমানত এই রুটে যুক্ত হয় 1980 সালে। এই তালিকায় বাকি ফেরি শাহপরান 1987 সালের। খানজাহান আলীও একই সময়ের, এর 1 বছর বাদে যুক্ত হয়েছিল এনায়েতপুরী। 4 দশক পরে এসব ফেরি এখন কতটা নিরাপদ তা বুঝতে আর বিশেষজ্ঞ হতে হয় না। মেরামতের পরেও যে সুফল মিলছে না সেটি তো কর্তৃপক্ষের কথাতেই স্পষ্ট। ফেরিটা আমরা জুলাইতে আমরা ডকইয়ার্ডে পুরোপুরি মেরামত করা হয়েছে। পুরানো ফেরি মেরামত করার পরে অ্যাক্সিডেন্ট হতে পারে। দুর্ঘটনার পরে বিআইডব্লিউটিসি বলছে শিগগিরই নতুন ফেরি নামবে এই পথে। আমরা 12টা ফেরি আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাব আমরা 12টা ফেরি। তাহলে 12টা ফেরি আমরা পেলে এগুলো আমরা রিপ্লেস করতে পারবো। বুধবার 18টি ট্রাক, 3টি কাভার্ড ভ্যান ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়ায় ডুবে যায় রোরো ফেরি শাহ আমানত। প্রতিবারই এমন দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেন কর্তৃপক্ষ। গঠিত হয় তদন্ত কমিটি, দেয়া হয় নানা সুপারিশ। তবে তা বাস্তবায়ন হলে বারবার এমন ঘটনার মুখোমুখি হতে হয় কেন? এবার অন্তত কর্তৃপক্ষের টনক নড়বে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, পাটুরিয়া, মানিকগঞ্জ। পদ্মা ও মেঘনার ইলিশের সয়লাব চাঁদপুরের বাজার। দক্ষিণের উপকূলীয় জেলার নদী ও সাগর থেকেও ইলিশের চালান আসছে এখানে। আর দাম ভালো পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। মাইলিক সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞার সুফল মিলছে বলে মত সংশ্লিষ্টদের। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। আবারও ইলিশের সরগরম চাঁদপুর শহরের বড় স্টেশনের পাইকারি বাজার। জমে উঠেছে ইলিশ বেচাকেনা। দূর দূরান্ত থেকে পাইকার ও সাধারণ ক্রেতারা বাজারে ভিড় করছেন ইলিশ কিনতে। আর বাজারে ইলিশের দাম অনেকটা নাগালের মধ্যেই রয়েছে। 1 কেজিতে 1200 গ্রামের দাম 1050 টাকা কেজি, আর 800 থেকে 900 গ্রামের দাম আপনার 700 টাকা হইতে 750 টাকা কেজি, আর 500-400 গ্রামের মাছ আপনার 450 থেকে 500 টাকা কেজি। মাওয়া ঘাটে ইলিশ পাওয়া যায়, কিন্তু এটা অনেক জায়গা থেকে ইলিশ আসে, ইলিশটা আসলে চেনা যায় না। মাছ আলাই দিলে ভালোই পড়লো। যে আসার সময় মুখে 3 দিন বাইরে মুখে 2 লাখ টাকার মতো বেশি। এখানে মাছের দাম পাই ভালো, এই জন্য আমরা এই জায়গায় মাছ আনি বেচতে।
তবে 22 দিনের নিষেধাজ্ঞার পর আরও বেশি ইলিশের আশা করছিলেন ব্যবসায়ীরা। আমাদের যে প্রত্যাশা ছিল ওই রকম মাছ হয় না, আর আমাদের যেই টাকায় ইনভেস্ট বর্তমান মার্কেটে আসলে আমরা চরমভাবে হতাশ। বর্তমানে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 মণ ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী শক্তি সাম্প্রদায়িক হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। গতকাল নোয়াখালীর চৌমোহনী পৌরসভা মিলনায়তনে এক আন্তধর্মীয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যারা করেছে, যারা দেখেছেন, সেটা উলামা হযরতবৃন্দ দেখুক, আমি দেখি, আপনি দেখেন। যা দেখেছি ফুটেজ আছে, ফুটেজ দেখে যে চিনতে পারবেন, বুঝতে পারবেন। গোপনে হলেও আপনারা আমাদের প্রশাসনকে সহযোগিতা করেন। আমরা যত দ্রুত পারি সেটা আইনের আওতায় এনে তাদের আইনের আওতায় ফেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সংসদ সদর 3 আসনের সংসদ সদস্য ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, বিচারহীনতা সংস্কৃতির কারণেই একের পর এক হামলার ঘটনা ঘটছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে বাংলাদেশে সাম্প্রদায়িকতা টাইম টু টাইম মাথা চাড়ানো হচ্ছে। মানুষের বাংলাদেশ বলবো আমরা, হিন্দুর বাংলাদেশ না, মুসলমানের বাংলাদেশ না, বৌদ্ধের বাংলাদেশ না, কোনো ধর্মানুরাগী বাংলাদেশ না। সংবিধানের মূল নীতিতে আমরা যেমন ধর্ম নিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে স্থান পেতে দেখি, মুক্তিযুদ্ধের চেতনা কি নিয়ে সবাই সেই সময় মুক্তির জন্য যুদ্ধ করেছিল, তাই সেই চেতনাকে নিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর 3 দিন ব্যাপী অনুশীলন শেষ হয়েছে। গতকাল সকালে আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুশীলন শেষ হয়। 23 দেশের 147টি সংস্থার 300 প্রতিনিধি অনুশীলনে অংশ নেয়। সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ অনুশীলনের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও পররাষ্ট্রমন্ত্রী A.H. আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা হয়। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত রূপালী ইলিশে ভরপুর। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চলের ক্রেতারা পদ্মার ইলিশ কিনতে ভিড় করছেন আড়তে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, এই দেশ সেরা ভোরের ইলিশের হাটে কিন্তু ছুটির দিনে উপচে পড়া ভিড়, এবং এখানে আমরা লক্ষ্য করছি রাজধানী ঢাকা সহ নানা অঞ্চলের ক্রেতারা কিন্তু ইলিশ কেনার চেষ্টা করছেন। কিন্তু একদিনের ব্যবধানে কিন্তু কেজিতে 300 টাকা বেড়ে গেছে। এখানে কিন্তু গেলকালও ইলিশ বিক্রি হয়েছে 1100 টাকা সর্বোচ্চ কেজিতে, কিন্তু এখন কিন্তু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1400 টাকা কেজি পর্যন্ত। এবং ছুটির দিন থাকবার কারণে ক্রেতা বেড়ে যাওয়ার কারণেই দাম বেড়েছে বলে কিন্তু এখানকার আড়তদার এবং জেলেরা বলছেন। এবং পদ্মায় এখন কিন্তু রূপালী ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে। এখানে যে এই 22 দিন যে প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকবার পর থেকে কিন্তু পদ্মায় যখন নিষিদ্ধ অবস্থা কাটিয়ে ওঠার পরে কিন্তু জেলেরা বলছেন যে অনেক বড় সাইজের ইলিশ এবার পাওয়া যাচ্ছে, এবং যেসব ইলিশ পাওয়া যাচ্ছে এগুলোর অধিকাংশ কিন্তু ডিম ভর্তি ইলিশ। এবং এই যে মাওয়া মৎস্য আড়ত, সেখানে কিন্তু এই পদ্মা অববাহিকার বিশাল এলাকা থেকে জেলেরা ইলিশ নিয়ে আসছে ভোর রাত থেকেই, এবং রাতভর তাদের এই ইলিশ শিকারের পরে তারা কিন্তু হাসি মুখে বাড়ি ফিরছেন এবং ভালো দাম পাচ্ছেন। এখান থেকে যে এই অঞ্চলে প্রচুর ইলিশের হোটেল হয়েছে, সেই হোটেলগুলোতে কিন্তু প্রচুর
ইলিশ সরবরাহ হচ্ছে এবং এই পদ্মায় বেশি বেশি ইলিশ পাওয়ার কারণে ইলিশের স্বাদ নেবার জন্য কিন্তু নানা অঞ্চলে পাইকাররা আসছেন। পাইকারি হাঁক ডাকে কিন্তু এখানে এই ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু বিক্রি হচ্ছে। তো এখানে একজন আড়তদার আছে, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে ইলিশের দামে এত হেরফের হচ্ছে কেন এবং এত ইলিশ সরবরাহের পরেও দামে আগুন কেন, একটু যদি আপনি বলতেন আমাদের। এখানে আপনার যে পরিমাণ মাছ পাওয়া যায় তার থেকে কাস্টমার বেশি, আর বড় ইলিশগুলো আজকে বিক্রি করছি আপনার সর্বোচ্চ 1400 টাকা কেজি, আর ছোটগুলো বেচছি 1200 টাকা কেজি। আজকের বাজার এরকমই, আজকে শুক্রবার বাজার হিসাবে তাই দাম একটু বেশি। কিন্তু গতকাল তো 1100 টাকা কেজি ছিল সর্বোচ্চ, কারণ কালকে আসলে বৃহস্পতিবার, এই কারণে দামটা একটু কম ছিল। আজকে শুক্রবার বন্ধের দিন, এই কারণে দামটা একটু বেশি। ধন্যবাদ আপনাকে। তো আড়তদাররা যেগুলো বলছিলেন যে সেটি যে এই হাটটিতে প্রচুর সরবরাহ থাকলেও কি তা বেড়ে গেলে কিন্তু দামও বাড়িয়ে দেওয়া হয় এবং এই যে বড় সাইজের ইলিশ, সেই ইলিশের স্বাদ নেবার জন্য কিন্তু নানা অঞ্চলের মানুষের আগ্রহ থাকে এবং দিন দিনই কিন্তু এই আড়তটি প্রসারিত হচ্ছে এবং এখানে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়ে যাচ্ছে। কিন্তু এটি কিন্তু একেবারে পদ্মা সেতুর যে পাদদেশেই এই হাটটি, এবং এই হাটটি এর আগে কিন্তু আরেকটু যেখানে পদ্মা সেতু তৈরি হচ্ছে তা সেখানে ছিল, সেখান থেকে কিন্তু প্রায় 7 বছর আগে এটি সরিয়ে আনা হয়েছে। এই হাটের নিয়ে একটু চ্যালেঞ্জ রয়েছে। এখানকার যে আড়তদাররা বলছিলেন যে এখানকার যে এই তাদের এই হাট এটি কিন্তু সরিয়ে নেবার জন্য সেতু কর্তৃপক্ষ থেকে নোটিশ করা হয়েছে যে নদী শাসনের কাজের জন্য এই স্থানটি প্রয়োজন, কিন্তু তারা এখন কোথায় যাবে সেই বিষয়ে কিন্তু এখনো স্থানীয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং সে কারণে কিন্তু তারা একটু চ্যালেঞ্জের মধ্যেই রয়েছেন যে আগামী 5 নভেম্বরের মধ্যে এই হাট সরিয়ে নেওয়ার পরে তাদের কোথায় যে যাবে সেইগুলো নিয়ে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। কারণ এই হাট ঘিরে কিন্তু প্রতিদিন প্রায় 2000 মানুষের রুটি রুজি এবং এখানে 29টি আড়ত ছাড়াও কিন্তু খোলা মাঠে প্রায় 200 বিক্রেতা রয়েছেন যারা এই পাইকারি কিনে এনে হাটে বিক্রি করেন। এর আশেপাশে বরফ এবং নানা রকম যে কর্মসংস্থান সেগুলো কিন্তু পুরো এলাকা জুড়ে এবং প্রায় 2 ঘন্টার যেই হাটটি এখানে প্রায় কিন্তু কোটি টাকার মাছ বিক্রি হয় এবং এখানকার যে আড়তদার সমিতি বলছেন যে তাদের এই যে হাটের একটি জায়গা সঠিক জায়গা স্থানান্তরিত না করা গেলে তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। কারণ বাংলাদেশের নানা প্রান্ত থেকে কিন্তু এখানে মাছ কেনার জন্য ক্রেতারা যেমন আসেন এবং জেলেদেরও কিন্তু একটি নির্ভরযোগ্য স্থান। এটি প্রায় 1/2 শতাব্দী প্রাচীন এই হাট ঘিরে যে এখানকার অর্থনীতির চাকা সেটি কিন্তু বেশ চাঙ্গা। এই পরিস্থিতিতে এখানকার জেলা যে মৎস্য অফিস তারা বলছেন যে এখানকার যে ইলিশকে চাঙ্গা করার জন্য কিন্তু এই হাট সঠিকভাবে রাখা দরকার। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়ার ইলিশের হাটের সব শেষ। জাফর, মাওয়া থেকে ইলিশ হাটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গতকাল বিকেলে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশ ভারতে রপ্তানি হয়। তবে প্রজনন মৌসুমে 22 দিনের জন্য ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনায় গত 4 থেকে 26 অক্টোবর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পুনরায় রপ্তানি শুরু হয়েছে। নিষেধাজ্ঞার আগে রপ্তানি হয়েছিল 1130 মেট্রিক টন। বাকি 3522 মেট্রিক টন ইলিশ আগামী 5 নভেম্বরের মধ্যে বিক্রির নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অগ্নি দুর্ঘটনার সঙ্গে একদিকে যেমন জরুরি সেবাদাতাদের খবর পাঠাবে, তেমনি আগুন নেভাতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। মুজিব নির্বাপল 71 নামে এমনই একটি ফায়ার ফাইটার সিস্টেম তৈরি করেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক। প্রযুক্তিবিদরা বলছেন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশি বিদেশি বাজার দখল করার সম্ভাবনা রয়েছে মুজিব নির্বাণলের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দুর্ঘটনা মুক্ত নিরাপদ একটি আগামীর জন্য কাজ করছেন প্রকৌশলী জাকারিয়া। পড়াশোনা আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি 8 বছরের গবেষণায় তিনি তৈরি করেছেন মুজিব নির্বাণল 71। অগ্নি দুর্ঘটনা ঘটলে ধোঁয়া ও আগুনের সঠিক উৎস জানিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সার্ভিস সহ জরুরি সেবাদাতাদের খবর পাঠাবে সমন্বিত এই সিস্টেমটি। সেই সঙ্গে নিজে থেকে শুরু করবে আগুন নেভানোর কাজ।
আমার যে গবেষণা সেটাতে আমি এই দুইটা জিনিসকে সলভ করতে সক্ষম হয়েছি, যে এইখানে ফায়ার হবে সেই রুমের পাওয়ার বন্ধ করে দেয়া, এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে ফায়ারটা হচ্ছে, এটা কি শর্ট সার্কিট দিয়ে হয়েছে নাকি ন্যাচারাল থেকে হয়েছে সেটা আপনি জানতে পারতেছেন। প্রযুক্তিবিদরা বলছেন সহজলভ্য উপাদানে তৈরি মুজিব নির্বাণল ৭১ অগ্নি নির্বাপনে বেশ কার্যকরী। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে সহজেই বাণিজ্যিকভাবে এটি উৎপাদন করা সম্ভব। যেটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একেবারেই ফাংশনাল, কার্যকরী। টার্গেটেড মার্কেট ধরে যদি এই পণ্যটাকে আরেকটু কাস্টমাইজ করা যায় তাহলে কিন্তু এটা একটা বড় ভবিষ্যৎ আছে। আমরা যদি স্বল্প মূল্যে তৈরি করতে পারি তাহলে এটা একটা রপ্তানির সুযোগ আছে। এরই মধ্যে আর্থিক সহযোগিতা নিয়ে প্রাথমিক পর্যায়ে থাকা এই প্রযুক্তি পণ্যের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে সরকার। বাণিজ্যিক উৎপাদনে যেতেও কাজ চলছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব। আমাদের ডিমান্ড আছে, জনগণের কাছে এই ধরনের ডিভাইসের ডিমান্ড আছে। সে যত ধরনের সাপোর্ট চাইবে তার এটাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তার সঙ্গে থাকবো। কারণ আমরা অনেকগুলো উদ্যোগ দেখেছি একটা পরিণত পর্যায়ে যে সে কিন্তু ইন্ডাস্ট্রির সাপোর্ট পাচ্ছে না। তো এই জায়গায় কিছু কাজ করছি আমরা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া বড় কোনো প্রতিষ্ঠান যেন এমন সব উদ্ভাবনের বাণিজ্যিক উৎপাদনে যেতে না পারে, এই বিষয়টি নিশ্চিত করতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ প্রযুক্তি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চুক্তির সময় ঘনিয়ে আসলেও সংরক্ষিত ৯০,০০০ মেট্রিক টন আলু নিয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের হিমাগার মালিকরা। লোকসানের ভয়ে কৃষক ও ব্যবসায়ীরা সময় মতো কোল্ড স্টোরেজ থেকে আলু বের না করা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালিকরা বলছেন সময় মতো পণ্য বের না করা হলেও হিমাগারের মেশিন বন্ধ থাকবে। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য, সুমন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেয়ে ঠাকুরগাঁওয়ে মাসের পর মাস হিমাগারে মজুতকৃত পচন ধরা আলু আলাদা করার কাজে ব্যস্ত শ্রমিকরা। উৎপাদন ও সংরক্ষণ ব্যয় কেজি প্রতি ১৮ থেকে ১৯ টাকা পড়লেও এখন পাইকারি বাজারে ১৬ থেকে ১৭ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই বেশি দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে রেখেছেন ৫০ ভাগ আলু। চুক্তির সময় ঘনিয়ে আসলেও আলু বের না করার অনীহায় আলু পচে নষ্ট হচ্ছে হিমাগারে। এছাড়া আগামী মাসে নভেম্বরের মাঝামাঝি সময়ে চুক্তির মেয়াদ শেষ হলেই বন্ধ করা হবে হিমাগারের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে দ্রুত মজুতকৃত আলু বের করার উদ্যোগ না নিলে হাজার হাজার মেট্রিক টন আলু নষ্টের শঙ্কা সংশ্লিষ্টদের। আলু বাইর করতেছি না, যে আগে আলুর দাম ছিল না, বহু টাকা লস। হিমাগার কর্তৃপক্ষ আপনার মেশিন বন্ধ করে দিবে, এর মধ্যে যদি বিক্রি না হয় তাহলে পর্যাপ্ত আলু আবার নষ্ট হয়ে যাবে। হিমাগারে অনেক আলু পর্যাপ্ত মতো আছে, বাজারে নিয়ে আসতেছে না, দাম ওরা বাড়ার জন্য আর কি। আর এখন যদি আলুটা বিক্রি না করে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে, কোল্ড স্টোরেও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবে। এই বাজার পরিমাণ আলু বিক্রি করলে লস হচ্ছে, আমাদের কৃষকের লস হচ্ছে, ব্যবসায়ীদেরও লস হচ্ছে। বর্তমান বাজার দরে আলু বিক্রি করলেও কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব, আর আলু বের না করা হলে অধিক লোকসানে পড়বে বলে মনে করে হিমাগার কর্তৃপক্ষ। 15 নভেম্বরের মধ্যে যদি আলুগুলো বের না হয় তাহলে আমরা একাধারে ব্যাংকের কাছে ঋণী থাকব এবং আমাদের যে বিদ্যুৎ বিল সেটাও আর পরিশোধ হবে না। সেক্ষেত্রে হিমাগার মালিকগুলো আমরা যথেষ্ট একেবারে বড় একটা সমস্যায় পড়ব। এই অবস্থায় আমরা হিমাগার যারা কর্তৃপক্ষ আছে আমরা মনে করতেছি হয়তো অচিরেই আলুর দামটা আরও কমে যাবে। এই অবস্থায় যদি কৃষক আলু বিক্রি না করে হয়তো কৃষক আরো ক্ষতিগ্রস্ত হবে। চলতি বছর জেলায় ২৮,৫০০ হেক্টর জমিতে ৭,৪১,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলার ১৫টি হিমাগারে ১,৮০,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। চলতি মৌসুমে কাপ্তাই লেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা ১ মাস বাড়ানোয় তার সুফল পাচ্ছেন জেলেরা। লেকে পানির স্তর বাড়ায় বেড়েছে মৎস্য আহরণ, ফলে লাভের মুখ দেখছেন মৎস্যজীবীরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। কাপ্তাই লেকে বছরের ৩ মাস মাছ শিকারে থাকে নিষেধাজ্ঞা। তবে এবছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ১ মাস বাড়িয়ে ৪ মাস করা হয়। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় মাছ ধরা পড়ছে। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। ৩ মাসের জায়গায় 4 মাস করলে ভালো হবে। আর মেন হলো আপনার নদীটা খনন করে দিলে পানিটা পর্যাপ্ত থাকলে তখন মাছও বাড়বে। মাছগুলো সরাবর রয়েছে, এখনো মাছ কম ধরা পড়তেছে। অন্যান্য বছর হয়তো লাস্টে হয়তো একটু বেশি ধরা পড়বে। গত বছর থেকে মোটামুটি এই পর্যন্ত আমাদের মাছের পরিমাণটা ভালোই আছে। গত বছর এই সময়ে লেকের পানি শুকিয়ে যাওয়ায় কমে যায় মাছ আহরণ। এবছর নিষেধাজ্ঞার সময় বাড়ানোর ফলে বেড়েছে মাছের উৎপাদন। তাই চলতি মাসেই ২০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে রাজস্ব আদায় আরও বাড়বে। আমাদের এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন যে পরিমাণ মাছ অবতরণ হচ্ছে, আমরা আশাবাদী এই ধারা অব্যাহত থাকলে আমাদের রাজস্ব আয়
গত বছরের তুলনায় অনেক বেশি। খাগড়াছড়ির মহালছড়ির কাপ্তাই লেকে মৎস্য আহরণের ওপর জীবিকা নির্বাহ করেন কমপক্ষে ৬,০০০ জেলে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় আরও থাকছে। বাংলাদেশ ও সৌদি আরবের অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই। দেশের চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত। আড়তে শীতের আগাম সবজি উঠতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলছেন আড়তদাররা। সবজি বাজারের খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। জাফর, ভোর থেকে কিন্তু সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পৌর পাইকারি সবজির আড়ত সেটি কিন্তু আসলে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে এবং আমরা এখন আছি সেই আড়তটিতে এবং দেখছি যে ভোর থেকেই কৃষকেরা তাদের উৎপাদিত যে সকল সবজি রয়েছে তারা কিন্তু সেগুলো এই আড়তে নিয়ে আসছে এবং এখান থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খুচরা ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু এখান থেকে সবজি ক্রয় করে নিয়ে তারা বিভিন্ন হাট বাজারে কিন্তু তারা বিক্রি করে থাকে। আমরা দেখছি যে বাজারে কিন্তু সব ধরনের শীতকালীন সবজি কিন্তু উঠতে শুরু করেছে, কিন্তু সেই শীতকালীন সবজিগুলো কিন্তু দাম অনেকটাই বেশি বলে জানা যাচ্ছে আড়তদাররা। কারণ হিসেবে যেটা বলছে যে তাই যেগুলো আগাম সবজি সেগুলোর দাম একটু বেশি, কারণ শীত যত এগিয়ে আসবে তত কিন্তু এই সবজিগুলোর দাম আসলে কমবে বলে বলছে আড়তদাররা। এবং এখন কিন্তু পুরো দমে বেচাকেনা চলছে। আমি যদি একজন আড়তদারের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আসলে শীতকালীন সবজির বাজার দরটা কেমন? আজকে আসলে শীতকালীন সবজির বাজারটা একটু বেশি, কারণ ওই পরিমাণ আমদানি আজকে হয় নাই। যেমন আপনার আজকে সিমের দামটা একটু পর্যাপ্ত পরিমাণ বেশি, আপনার 140 টাকা কেজি সিমের দাম। আর আপনার পাতাকপি কেজি বিক্রি করে আমরা 40 থেকে 45 টাকা কেজি। মোটামুটি শীতকালীন সবজি আসতেছে, কিন্তু দামটা একটু বেশি। আপনার আগামী 2 সপ্তাহের ভিতরে দামটা সবগুলো সবজির দামই কমে যাবে ইনশাআল্লাহ, আশা করি। ধন্যবাদ। আপনি শুনছিলেন একজন আড়তদার কিন্তু বলছিলেন যে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে এখনো কিন্তু পুরোপুরি ওঠেনি, যে কারণে দাম অনেকটাই বেশি বলে বলছে আড়তদার। আমি যদি আজকের বাজার দর একটু জানাতে চাই, পাইকারি যেটি বিক্রি হচ্ছে, ফুলকপি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40, মূলা বিক্রি হচ্ছে 30 টাকা, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা এবং কাঁচামরিচের দাম কিন্তু আজকে অনেকটাই বেশি আমরা লক্ষ্য করেছি, কারণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া আলু 18 থেকে 20 টাকা, পেঁপে 10 থেকে 12 টাকা। তো এই ছিল আসলে আজকের বাজার দর এবং এগুলো কিন্তু আসলে প্রতিটি পাইকারি, কারণ এই বাজারটিতে হচ্ছে সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এখানে খুচরো কোনো সবজি কিন্তু বিক্রি করা হয় না এবং প্রতিটি সবজি সর্বনিম্ন যদি কেউ কিনতে চায় তাহলে কিন্তু আসলে 5 কেজি কিনতে হয় এবং তাছাড়া কিন্তু এই আড়তদাররা এবং বিক্রি করে না। এবং এখানে মোট 100টি দোকান রয়েছে। আড়তদাররা যেটি বলছে যে প্রতিদিন প্রায় 20 থেকে 30 লাখ টাকার কিন্তু সবজি কেনা বেচা হয় এবং এখন কিন্তু পুরোদমে কেনা বেচা চলছে। আমরা দেখতে যে বিভিন্ন উপজেলা থেকে আগত যারা পাইকারি যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই বাজারটি থেকে তারা সবজি কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে খুচরা দামে আসলে বিক্রি করে থাকে এবং এই বাজারটি সকাল 6টা থেকে শুরু হয় এবং সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত কিন্তু বেচা কেনা চলে এবং প্রতিদিন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত সবজি কিন্তু কৃষকেরা এই আড়তটিতে নিয়ে আসে এবং এখানে বেচা বিক্রি চলে এবং প্রতিদিন তাদের টাটকা সবজি, অর্থাৎ সিরাজগঞ্জের যে সকল উপজেলায় সবজি উৎপাদিত হয়, বিশেষ করে আপনি জানেন যে সিরাজগঞ্জের চরাঞ্চল সহ গাজীপুর সদর, কামারখন্দ এবং রায়গঞ্জ, তারাস এইগুলো উপজেলাতে কিন্তু আসলে সবজি উৎপাদন বেশি হয় এবং এই সবজিগুলো এই আড়তে কৃষকেরা ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এই আড়তটিতে নিয়ে আসে এবং এখানেই বেচা বিক্রি চলে এবং আমরা দেখছি যে এখন কিন্তু পুরো দমে সব ধরনের সবজি কিন্তু বেচা বিক্রি চলছে। কারণ শীতকালীন যে সকল সবজি রয়েছে যেমন আপনার ফুলকপি, পাতাকপি, পটল, সিম, সব ধরনের সবজি কিন্তু রয়েছে। আমরা দেখছি যে করলা রয়েছে এখানে এবং সেটিও কিন্তু আসলে বেচা বিক্রি বেশ ভালো জমে আছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা ক্রেতারা আছে তারা কিন্তু আসলে এইগুলো আসলে কিনতে তারা আসছে এবং এখন যদি আপনাকে অবস্থাটা বলে যে পুরো দমে কিন্তু এখন বেচা কেনা চলছে এবং সব ধরনের সবজি কিন্তু আমরা দেখছি যে বেচা বিক্রি চলছে এবং এই আড়তটি সকাল 9টা পর্যন্ত কিন্তু চলে এবং প্রতিদিন কিন্তু এখানে কৃষকেরা তাদের উৎপাদিত যে সকল সবজি রয়েছে সেগুলো নিয়ে আসে এবং প্রতিদিন কিন্তু এখানে কেনা বেচা চলে এবং এই আড়তে মোট 100টি দোকান রয়েছে এবং প্রতিদিন প্রায় 20 থেকে 30 লাখ টাকার সবজি কিন্তু কেনা বেচা হয়। তো এই ছিল সিরাজগঞ্জের সবচেয়ে যে বড় পাইকারি বাজার, সবজি বাজার, সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জে পাইকারি সবজির বেচা বিক্রি খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। নেত্রকোনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নকল কসমেটিক সহ বিভিন্ন প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় শহরের বড় বাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা স্টোর, পিকে স্টোর, সুচিত্রা, প্রভা ও ভাই ভাই স্টোর থেকে 64 ধরনের ভারতীয় নকল প্রসাধনী উদ্ধার করা হয়। অবৈধ ও নকল প্রসাধনী রাখার দায়ে দোকান মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় 70,000 টাকা। এ সময় জেলা জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবশেষে নাম ও লোগো পরিবর্তন করল ফেসবুক। মূল প্রতিষ্ঠানের নতুন নাম দেওয়া হয়েছে মেটা। তবে সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলোর নামের কোনো পরিবর্তন হচ্ছে না। সামাজিক মাধ্যমের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্সে দখল নিতেই নতুন এই নামকরণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্বেষমূলক কর্মকাণ্ডে উস্কানি সহ ফেসবুকের বিরুদ্ধে সাবেক কর্মকর্তার নানা অভিযোগ ফাঁসের পর নাম পরিবর্তন করল ফেসবুক। নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে মেটা নামটিকেই বেছে নিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুক এখন থেকে মেটা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ফেসবুক ইনকর্পোরেশনের নাম বদলে নতুন নাম মেটার ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। মেটার অধীনেই পরিচালিত হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো। সামাজিক মাধ্যমের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি জগৎ মেটাভার্সে নিজেদের আধিপত্য বিস্তারে নতুন এই নাম বলে জানান মার্ক জাকারবার্গ। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের পুরানো লোগো সরিয়ে নতুন লোগোর উন্মোচন করা হয়েছে। মেটাভার্স আপাতত ভার্চুয়াল রিয়েলিটি মনে করা হলেও অনেকের বিশ্বাস আগামীতে ইন্টারনেটের ভবিষ্যৎ হয়ে উঠবে এটি। কম্পিউটারের বদলে একটি হেডসেট দিয়েই ডিজিটাল দুনিয়ার সব কাজ করা যাবে। সেই দুনিয়ার অংশ হতেই গ্রিক শব্দ মেটা বেছে নিয়েছেন মার্ক জাকারবার্গ। আমি আমাদের নতুন অর্থের পরিচিতি নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি। আমরা এখন এই প্রতিষ্ঠানকে বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছি। এখানে আশা করি সবকিছুই করা যাবে। আমরা ভবিষ্যতের দিকেই জোর দিতে চাই। এখন 2004 সালে জাকারবার্গের প্রতিষ্ঠা করা ফেসবুক ইনকর্পোরেশন এখন থেকে মেটা ইনকর্পোরেশন নামে পরিচিতি পাবে। 2012 সালে ছবি ও ভিডিও শেয়ার করার অ্যাপ ইনস্টাগ্রাম ও 2014 সালে ভয়েস, বার্তা ও ছবি আদান প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। ভার্চুয়াল রিয়েলিটি ও ক্লো বর্তমান মেটার মালিকানাধীন। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন, বিদ্বেষমূলক কর্মকাণ্ডে উস্কানি সহ নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছে ফেসবুক, যা ফাঁস করেন ফেসবুকেরই সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হাউগেন। নানা সমালোচনার মুখে পড়ার পর নতুন করে ব্র্যান্ডিং এর জন্য নাম পরিবর্তনের কথা জানিয়েছে ফেসবুক। এর আগে 2015 সালে গুগলের মূল প্রতিষ্ঠানের নাম বদলে অ্যালফাবেট রাখা হলেও গ্রাহকদের কাছে সেভাবে পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে অ্যালফাবেটের মতো মেটা হারিয়ে যাবে না বলে আশা জাকারবার্গের। ওমর ইনান, সময় সংবাদ। 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীন বাংলাদেশ হতে বাধা দিয়েছিল তাদের পরের প্রজন্মই এখন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মণ্ডপে হামলার পেছনে পাকিস্তানের দোসর বিএনপি জামায়াতের হাত রয়েছে বলেও দাবি করেছেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 100 বছর, ভারত বাংলাদেশের কূটনীতিরও 50 বছর, আর ভারতের স্বাধীনতার 75 বছরে দাঁড়িয়ে প্রতিবেশী দুটি দেশের সাথে সম্পর্ক উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন পেশাজীবী সংগঠনও। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতা প্রেস ক্লাবও নানাভাবে দাঁড়িয়েছে মুক্তিকামী দেশের পাশে। বৃহস্পতিবার সেই প্রাচীনতম সাংবাদিকদের সংগঠনে দুই দেশের বন্ধুত্বের নতুন সেতু তৈরি হলো বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের মাধ্যমে। এদিন সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মিডিয়া সেন্টারটি উদ্বোধন করেন। উদ্বোধনের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির জনকের স্মরণেও। এরপর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। নির্বাচন আসে তখন ভারত বিরোধী, হিন্দু বিরোধী স্লোগান। তথ্যমন্ত্রী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কলকাতাস্থ বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিদর্শন।
সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে সই করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে বৃহস্পতিবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি এবং দেশটিতে সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের সহায়তারও কথা জানান সালমান এফ রহমান। এর আগে গেল 19 সেপ্টেম্বর সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলো। ওমরিনান, সময় সংবাদ। জলসীমায় প্রবেশ নিয়ে এবার পাল্টাপাল্টি অবস্থানে ব্রিটেন ও ফ্রান্স। ব্রিটিশ জলসীমায় জেলেদের প্রবেশের অনুমতি না দেওয়ার পাল্টা জবাবে যুক্তরাজ্যের একটি মাছ ধরার ট্রলার আটক করেছে ফরাসি কোস্টগার্ড। ফ্রান্সের ভাষ্য, ব্রিটিশ ট্রলারটি তাদের সমুদ্র সীমায় কাগজপত্র ছাড়া প্রবেশ করে মাছ ধরার চেষ্টা করছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার মাছ ধরতে ব্রিটিশ ট্রলার কর্নেলিস গার্জেন প্রবেশ করে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সমুদ্র সীমায়। নিজেদের জলসীমায় অনুমোদনহীন জলযানের উপস্থিতি টের পেয়ে একে থামিয়ে কাগজপত্র দেখতে চায় ফরাসি কোস্টগার্ড। তবে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রলারটিকে আটক করে তীরে নিয়ে যায় কোস্টগার্ড। এদিকে ট্রলার আটকের বিষয়টিকে দুঃখজনক বলেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী, আর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির পরিবেশ মন্ত্রী। পাশাপাশি বিষয়টি নিয়ে উত্তেজনা কমাতে ইউরোপীয় ইউনিয়নের টেবিলেও আলোচনা হয়েছে। এর আগের দিন বুধবার ব্রিটিশ জলসীমায় ফ্রান্সের জেলেদের প্রবেশের অনুমতি চাইলে তা নাকচ করে দেয় যুক্তরাজ্য। এর পরপরই ফ্রান্স জানায় নভেম্বরের 2 তারিখ থেকে ব্রিটিশ পণ্য বহনকারী জলযানকে ফ্রান্সে প্রবেশ করতে হলে গুনতে হবে অতিরিক্ত শুল্ক, যা যুক্তরাজ্যের চলমান জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় রাশিয়ার মস্কোয় আংশিক লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট, রেস্তোরাঁ ও স্কুল। একই সঙ্গে দেশ জুড়ে কর্মীদের 9 দিনের ছুটি দেওয়া হয়েছে। করোনার ধাক্কা সামলিয়ে অধিকাংশ দেশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন নতুন করে রেকর্ড শনাক্ত ও মৃত্যু দেখছে রাশিয়া। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী মস্কোয় জারি করা হয়েছে আংশিক লকডাউন। তবে আংশিক লকডাউনের প্রথম দিন মস্কোর মেট্রো রেলে ব্যাপক ভিড় দেখা যায়। মস্কোয় ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দোকান বাদে সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। দেশজুড়ে কর্মীদের শনিবার থেকে 9 দিনের ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে বয়স্ক ও কর্মক্ষম ব্যক্তিরা যেন প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সহযোগিতা পায় সে লক্ষ্যে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। আমাদের দলের সবাইকে ধন্যবাদ। আমরা বয়স্কদের সাহস দিচ্ছি, তারা একা নন। তারা এখন জানেন যে কোনো পরিস্থিতির জন্যই আমরা আছি। প্রতিদিনই রেকর্ড হাজারের ওপর মৃত্যু হচ্ছে দেশটিতে। সরকারি তথ্য অনুযায়ী রাশিয়ার 85টি অঞ্চলে নতুন করে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। 2 ডোজ টিকা গ্রহণের হারের দিকে অনেকটা পিছিয়ে রাশিয়া। প্রতিযোগিতামূলকভাবে সবার আগে টিকার আবিষ্কার করা স্পুতনিক ভির কার্যকারিতা নিয়ে সন্দিহান খোদ দেশটির মানুষ। এ কারণে টিকা গ্রহণে অনীহা অধিকাংশ রুশ নাগরিকের। টিকার বাইরে থাকায় দেশটিতে করোনা পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ওমরিনান, সময় সংবাদ। ধীরে ধীরে স্পেনের বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিচ্ছেন বাংলাদেশিরা। 1992-এর আগে স্পেনে প্রবাসী বাংলাদেশিদের বসবাস ছিল হাতে গোনা কয়েকজন। সে বছর বিশ্ব অলিম্পিকের আসর বসে স্পেনের বার্সেলোনায়, আর সেই সুবাদে
অলিম্পিক খেলার দর্শক হয়ে এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশি চলে আসে স্পেনে। এরপর থেকেই মূলত স্পেনে বাংলাদেশিদের বসবাস শুরু হয়। স্পেনের বাংলাদেশিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাইফুল আমিনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ইউরোপের দেশ স্পেনে 2000, 2001 এবং 2005 সালে অবৈধ অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দেওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশ থেকে অসংখ্য বাংলাদেশি স্পেনে প্রবেশ করে। তখন থেকে স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। বর্তমানে দেশটিতে প্রায় 50,000 বাংলাদেশির বসবাস। রাজধানী মাদ্রিদ এবং বন্দরনগরী বার্সেলোনায় বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া বড় বড় বেশ কয়েকটি শহরেও রয়েছে বাংলাদেশিদের বসবাস। মাদ্রিদের লাভাপিয়েস কেন্দ্রিক বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রয়েছে বাঙালিদের ঐক্যের বন্ধন বাংলাদেশ অ্যাসোসিয়েশন। নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল ও মাদ্রাসা। রয়েছে মসজিদও। দেশের আমেজেই শিল্প সংস্কৃতি, রাজনীতি, ধর্মচর্চা সহ বিভিন্ন কর্মকাণ্ডে মুখর থাকে এই অঞ্চল। অন্যান্য দেশের যেরকম মনে করেন ইংল্যান্ড বলেন, ইটালি বলেন, প্রত্যেকটা দেশেই ব্যবসা করে বাঙালিরা, কিন্তু স্পেনে যত সহজে একটা ভাই বেরাদার আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য দিতে পারে, অন্য কোথাও এটা সম্ভব না। আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো যেন আগামী প্রজন্মের কাছে আমাদের বাংলাদেশকে কিভাবে তুলে ধরতে পারি, সেজন্য আমরা সবসময় কমিউনিটির মানুষগুলো চেষ্টা করে থাকি। প্রতিটি অলিগলিতে রয়েছে বাঙালিদের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান। আবাসিক হোটেল থেকে শুরু করে বার, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, মানি ট্রান্সফার, গ্রোসারি এবং সুপারমার্কেট। ঘর থেকে বের হলে মনে হয় এ যেন এক মিনি বাংলাদেশ। বাঙালি পাড়া বলে খ্যাত মাদ্রিদের লাভাপিয়েস দেখলে মনে হবে বাংলাদেশেরই হাটবাজার। ব্যবসা করে অনেক টাকা এখানে আমরা নিজে স্বাবলম্বী হয়েছি, তার সাথে সাথে আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাইয়ে বাংলাদেশের উন্নতির সাথে আমরা পার্টিসিপেট করতেছি। মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তার প্রশংসা ইউরোপ জুড়ে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার মাঝে রয়েছে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্যের মেলবন্ধন। প্রচুর প্রবাসী বাংলাদেশি আমরা যারা আছি, আমরা মিলেমিশে একটা মেলবন্ধন, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা অসাম্প্রদায়িক চিন্তার চেতনায় একটা ঐক্যের মেলবন্ধনে আমরা এখানে বসবাস করছি। প্রবাসী হাড়ভাঙা পরিশ্রমের পরেও তাদের পাঠানো রেমিটেন্স যখন অগ্রণী ভূমিকা রাখছে দেশের অর্থনৈতিক উন্নয়নে, পরিবার পরিজনের ভাগ্য পরিবর্তনে, নিজ দেশ ছেড়ে সুদূর প্রবাসে থাকলেও এটি তাদের সান্ত্বনা। সময় সংবাদ, স্পেন। এবছর ইতালি ও ইউরোপ জুড়ে আমের ব্যাপক সরবরাহ হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চল স্পেন থেকে আসা এই আম উঠেছে বাংলাদেশি দোকানগুলোতেও। দামে সস্তা, আকারে বড়, সুস্বাদু আমের জন্য স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ভিড় করছেন দোকানগুলোতে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মধুমাস জ্যৈষ্ঠতে বাঙালির ঘরে ঘরে মৌসুমি ফল আম খাওয়ার উৎসব চলে। প্রবাসীও বাংলাদেশিরা ফলের রাজা আমের স্বাদ নিতে ভুলে না। চলতি বছরের জুলাই থেকে ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি দোকানগুলোতে ফজলি আমের ব্যাপক সরবরাহ শুরু হয়। গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে আমের চাষ শুরু করে ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলি দ্বীপ ও স্পেন। এই প্রথম সেখানকার আমের সরবরাহ শুরু হয়েছে। আমের খুচরা মূল্য কেজিতে 200 থেকে 250 টাকা হলেও সাধারণ মানুষকে তা কিনতে হচ্ছে 600 থেকে 700 টাকা প্রতি কেজি দরে। অক্টোবরের শেষে এসেও আমের সরবরাহের কোনো কমতি নেই বাজারে। তুলনামূলক সস্তা ও মানসম্মত হওয়ায় প্রবাসে বসে দেশের মতোই আম উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের প্রত্যেকটি দোকানে বাংলাদেশের মৌসুমি ফলের মতো প্রত্যেকটি দোকানে আম বিরাজমান। বাংলাদেশি ফজলি আম এখানে পাওয়া যাচ্ছে। আম নিতে আসছি, অনেক সুন্দর আম, অনেক সুস্বাদু। এরকম আম আর বিদেশের মাটিতে কখনো দেখি নাই। একসময় দেশীয় আম সংগ্রহ করতে দোকানীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হতো, তবে এখন দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে রসালো বড় মাঝারি আকারের পাকা আম। দাম কম, তাই বিক্রিও হচ্ছে ব্যাপক। এতে খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের এই দোকানে ইনশাআল্লাহ এই বছরে মিনিমাম 10 টনের মতো আম বিক্রি হয়েছে। সরবরাহ ভালো হওয়ায় আমের দাম আরো কমার আশা করছেন সাধারণ মানুষ। সময় সংবাদ, ইতালি। গ্রীষ্মকে বিদায় জানিয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে ইউরোপের দেশগুলোতে। শীতের আগমনের প্রভাব শুরু হয়েছে পর্তুগালেও। আনাগোনা কমছে পর্যটকদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দিগন্ত বিস্তৃত গাছের সারি, পাতায় পাতায় লেগেছে রঙের ছোঁয়া, তবে রঙিন আবরণের আড়ালেই রয়েছে রুক্ষতা। জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি হিমেল হাওয়া বইতে শুরু করেছে পর্তুগালেও। 2 বছর করোনা মহামারীতে মৃতপ্রায় পর্তুগালের পর্যটন খাত আবারও দেখেছিল আলোর মুখ। গত 2-3 মাসে পর্যটক সমাগম ছিল চোখে পড়ার মতো। তবে তাপমাত্রা কমতে শুরু করায় পর্তুগাল ছাড়ছেন পর্যটকরা। স্বল্প সময়ের ব্যবধানে গ্রীষ্মের বিদায়ে ক্ষতি না পোষার আক্ষেপ আছে প্রবাসী বাংলাদেশিদেরও। যারা এখানে আছে মোটামুটি তাদের ব্যবসা বাণিজ্য সব পর্যটক নির্ভর। এবছর ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো হয় নাই, কারণ কোভিডের পরবর্তী সিচুয়েশনে পর্যটকরা 1 থেকে 2 মাস সময় পেয়েছে লিসবন করার জন্য, আবার তারা ফেরত যাচ্ছে কারণ শীত চলে আসছে। অল্প কিছুদিন হইলো যে বিধিনিষেধগুলো শিথিল হইলো, মানুষ মুভ করা শুরু করলো, কিন্তু এর ভিতরেই আপনার শীত শুরু হয়ে গেল। সো আমরা আশা করতেছি নেক্সট সিজনে আমরা আবার এনজয় করব। আমরা নর্মালি যারা এখানে অভিবাসী আছি, বাংলাদেশি আছি, তারাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু সময় সংকীর্ণের কারণে আমরা যেতে পারি নাই। খুব কম সময় পেয়েছি আসলে। তো আশা করছি পরবর্তী সময়ে নেক্সট ইয়ারে যখন গ্রীষ্ম আসবে তখন আমরা আরও ঘুরতে পারবো, এরকম বিধিনিষেধ থাকবে না। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে পর্তুগাল। এরপরই শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ইউরোপীয়দের কাছে প্রাণের ঋতু মানেই গ্রীষ্ম। এবছর করোনার প্রকোপ কমে ঘুরে দাঁড়াতেই ফের আসছে শীত। তবে সামনে গ্রীষ্ম হবে মাস্কবিহীন, বিধিনিষেধ মুক্ত এবং আরও প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা পর্তুগাল সহ গোটা ইউরোপের বাসিন্দাদেরই। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন। টি-20 বিশ্বকাপের খবর। মিশন টি-20তে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ। পরিসংখ্যান আর অতীত ইতিহাস ভালো হওয়ায় ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বাসী টিম টাইগার। অন্যদিকে টাইগারদের মতো টানা 2 ম্যাচ হারলেও লড়াইয়ের মঞ্চে নিজেদেরকেই এগিয়ে রাখছেন নিকোলাস পুরান। শারজায় 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। সুমন সরকারের ক্যামেরায় ম্যাচ প্রিভিউ নিয়ন মোহাইমিনের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছাড়া দলটা এখন ছন্ন ছাড়া, মাঠে কাজে আসছে না কোনো পরিকল্পনা। সুপার 12-এ টানা 2 ম্যাচ হারে স্বপ্ন ধূসর টাইগারদের। কিন্তু পেশাদার ক্রিকেট জীবনের লড়াই থামানোর উপায় কই? নতুন এক আশায় শারজাতে যাওয়ার কথা ছিল ক্রিকেটারদের, কিন্তু অনুশীলন শুরুর 1 ঘন্টা আগে জানানো হলো হোটেলেই থাকতে চান রিয়াদ বাহিনী। মাঠ থেকে দূরে সরে এড়িয়ে যেতে চান সমস্যাগুলোকে। কিন্তু চাইলেও সব কি ভুলে যাওয়া যায়? অন্তত এখানে তো ভুলে যাওয়া যাবে না কিছু। ওপেনিং জুটি মেটাতে পারছে না প্রত্যাশা, বোলিংটাও নিষ্প্রভ, ফিল্ডিং তো প্রশ্নবিদ্ধ। তাই দলটাকে এক সুতোয় বাঁধাটাই এখন মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ টিমে অনেক সময় খারাপ সময় আসে, বাট এখান থেকে আমরা আবার রিকভারি করে একটা ভালো সময় আসতে পারি। এটা আমার কাছে মনে হয় যে আমরা জাস্ট একটা ম্যাচ জেতার জন্য ওয়েট করতেছি। ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের, এবং আমার কাছে মনে হয় সবাই খুবই নিজের 100% দেওয়ার জন্য উদ্গ্রীব আছে। অন্যদিকে মরুর বুকে উইন্ডিজ এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু 2 ম্যাচে বড় হার ব্যাকফুটে ঠেলে দিয়েছে ক্যারিবিয়ানদের। তবে শারজার ছোট মাঠ আর প্রতিপক্ষ ভঙ্গুর বাংলাদেশ আসরে ফেরার স্বপ্ন দেখাচ্ছে তাদের। বাংলাদেশও আমাদের মতো ব্যাকফুটে আছে। টানা হারে তাদের আত্মবিশ্বাস এখন কমতির দিকে। এটা আমাদের জন্য বড় সুযোগ, কিন্তু প্রতিপক্ষকে হালকা করে দেখতে গেলে উল্টো ফলাফল হতে পারে। শারজার মাঠ সুবিধা দেবে 2 দলকেই। পুরানের হুমকি তাই গায়ে লাগাতে চান না বাংলার বাঘেরা, বরং পরিকল্পনা ঠিক রেখে খেলতে চান নিজেদের উজাড় করে। জানা আছে রেসে থাকতে হলে জিততেই হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের এই আসর থেকে যদি কোনো প্রাপ্তির সুযোগ থাকে টাইগারদের জন্য, তাহলে সেটা হতে পারে এই ম্যাচটাই। পরিসংখ্যান বলছে উইন্ডিজের সঙ্গে লড়াইটা হবে সমানে সমান। যদিও টি-20-র সামর্থ্যের হিসেব করলে ক্যারিবিয়ানরা এগিয়ে যোজন দূরে। তবে নিজেদের দিনে সাকিব মুশফিকরা কি করতে পারেন সেটা তো তারা দেখিয়েছেন বহুবার। এখন দেখার অপেক্ষা আহত বাঘ ঠিক কতটা হিংস্র থাবা বসাতে পারে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তি কেবল একটাই, সেটা দিচ্ছে পরিসংখ্যান। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটাই পুঁজি করে মাঠে নামতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও যা জানিয়েছেন নুরুল হাসান সোহান। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। টি-20 ফরম্যাটে এখনও নিজেদের ভিত মজবুত করতে পারেনি বাংলাদেশ। সম্প্রতি দেশে 2টি সিরিজ জিতলেও চলমান টি-20 বিশ্বকাপে এই ফরম্যাটে নিজেদের সামর্থ্য কতটুকু তা প্রকাশ পেয়েছে খুব বাজেভাবে। বিশ্বকাপে আরও 3টি ম্যাচ বাকি বাংলাদেশের, কিন্তু দল নিয়ে আশাবাদী এমন মানুষ পাওয়া দুষ্কর। সেমিফাইনাল স্বপ্নটা যে এখন দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
শারজায় উইন্ডিজের বিপক্ষে হারলেই নিশ্চিত হয়ে যাবে আসর থেকে বাংলাদেশের বিদায়। চারিদিকের নানা সমালোচনায় বিদ্ধ ক্রিকেটাররা আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। তবে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে অন্তত একটা বিষয় কিছুটা স্বস্তি দিবে, আর তা হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-20তে শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই হার জিতের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এরপরই আছে উইন্ডিজ। টি-20-র বিস্ফোরক সব ব্যাটসম্যান নিয়ে সাজানো দলটার বিপক্ষে পরিসংখ্যান কিছুটা হলেও আশা দেখাবে সমর্থকদের। এখন পর্যন্ত টি-20তে উইন্ডিজের বিপক্ষে 12 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার মধ্যে 5টিতে এসেছে জয়, আর ক্যারিবিয়ানরা জিতেছে 6টি ম্যাচ, একটা হয়েছে পরিত্যক্ত। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এই সংখ্যাগুলো কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দলকে। যে আমরা লাস্ট যে সিরিজগুলো হয়েছে আমরা তাদের সাথে ভালো খেলেছি, তো এটা অবশ্যই আমাদের ইন্সপায়ার করবে অনেক বেশি। এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা যদি আমরা ভালো করতে পারি, পুরো টুর্নামেন্টের জন্য আমাদের একটা পজিটিভ ভাইবস থাকবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুখ স্মৃতি একটাই, 14 বছর আগে প্রথম আসরে উইন্ডিজকে হারিয়েছিল সাকিব মুশফিকরা। দলের এমন ক্রান্তিলগ্নে প্রতিপক্ষ হিসেবে সামনে সেই উইন্ডিজ। জয়ের অভ্যাস আছে এমন একটা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙুক বাংলাদেশ, এটাই তো সবার চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা কেন্দ্র করার লক্ষ্যে কাজ করছে আবুধাবি ক্রিকেট কাউন্সিল। ক্রিকেট ছাড়াও ফুটবল, টেনিস সহ অন্যান্য খেলা আয়োজনে বিশ্বমানের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সংস্থাটি। ভবিষ্যতে বাংলাদেশ মূল বা বয়সভিত্তিক দলের খেলা আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ম্যাথিউ বাউচার। আবুধাবি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। মরুর দেশে চলছে ক্রিকেট উৎসব। বিশ্বের হাজারো ক্রিকেট ভক্তের পদচারণায় এখন মুখর সংযুক্ত আরব আমিরাত। যে দেশের ক্রিকেট সংস্কৃতি বলতে তেমন কিছুই নেই, তারাই মেগা ইভেন্টের গর্বিত আয়োজক। ক্রীড়া বিশ্বে স্পোর্টস হাব হিসেবে সুখ্যাতি আছে দুবাইয়ের। চাকচিক্যের এই শহরে ক্রিকেট, ফুটবল ছাড়াও অনুষ্ঠিত হয়েছে মোটর রেসিং, টেনিস, গলফের আন্তর্জাতিক ইভেন্ট। একই পথে যাচ্ছে আবুধাবিও। বিশ্বকাপের সুপার 12-এর 3 ভেন্যুর একটি শেখ জায়েদ স্টেডিয়াম। এই অঞ্চল ঘিরেই গড়ে উঠেছে একটি স্পোর্টস হাব, যেখানে প্রতি সপ্তাহে 12,000 মানুষ আসছে বিভিন্ন খেলায় অংশ নিতে। বিশ্বমানের সুবিধা নিশ্চিতে একসঙ্গে কাজ করছে আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি ক্রিকেট। এখানে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক ভেন্যু ছাড়াও 9টা ফুটবল মাঠ আছে। টেনিসের জন্য 5টা কোর্ট আছে, আমরা আরো 5টা নির্মাণ করছি। মূল স্টেডিয়াম সহ মোট 54টি পিচ আছে যেখানে খেলা সম্ভব। স্থানীয় কমিউনিটি বছরের 350 দিন এই সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন। আমরা চাই এখানে আরো বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের অনেক আসরই অনুষ্ঠিত হয়। টানা 2 মৌসুম হয়েছে আইপিএল, এছাড়াও পিএসএল, সিপিএল এরও আয়োজক তারা। আলোচিত আবুধাবি টি10 লিগও হয় এ মাঠেই। এত আয়োজনের মাঝেও বাংলাদেশের খেলা আয়োজনে ভিন্ন এক আনন্দ কাজ করে শেখ জায়েদ স্টেডিয়াম কর্তৃপক্ষের, যার প্রধান কারণ টাইগার ক্রিকেটের সমর্থকরা। বাংলাদেশের সমর্থকদের আমরা সব সময় আমন্ত্রণ জানাই। এর আগে এশিয়া কাপেও এখানে খেলেছে বাংলাদেশ দল। সে সময় অনেক সমর্থক এসেছিল, আমরা সেটা কোনো দিনও ভুলবো না। বাংলাদেশের খেলা থাকলে আমরাও রোমাঞ্চিত হই। ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো পর্যায়ের খেলা আয়োজনেও আগ্রহী আবুধাবি ক্রিকেট কাউন্সিল। বিসিবির সঙ্গে আমাদের কখনো কথা হয়নি, কিন্তু ভবিষ্যতে আমরা এখানে বাংলাদেশের বয়সভিত্তিক দলের খেলা হলেও আয়োজন করতে চাই। বাংলাদেশের ক্রিকেটাররা সব সময় এখানে আমন্ত্রিত। সাকিব আল হাসানের খেলা আমার অনেক ভালো লাগে। একই সঙ্গে মুশফিক লিটনও দারুণ খেলে। আশা করছি ভবিষ্যতেও এখানে আরো অনেক ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মঙ্গলবার সুপার 12-এর ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে, এ স্লোগান সামনে রেখে প্রতিভাবান খুদে ক্রিকেটার সন্ধানে খুলনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো বাছাই কার্যক্রম। সার্কিট হাউস মাঠে সকাল থেকেই 2 শতাধিক খুদে ক্রিকেটার আগামী দিনে সাকিব, মুশফিক, মাশরাফি হওয়ার স্বপ্ন নিয়ে বাছাই কার্যক্রমে অংশ নেয়। এই কার্যক্রমে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, জাতীয় ক্রীড়া পরিষদ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এটি বাস্তবায়ন করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট খুদে ক্রিকেটার বাছাই করে তাদের পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুলনা বিভাগে ইতিমধ্যে বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও খুলনায় বাছাই হয়েছে। 30 অক্টোবর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বাছাই।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারের চকরিয়াতীয় মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করেছিল কুমিল্লার ইকবাল, উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। আগামী বছরই মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু। উত্তরা থেকে মতিঝিল রুটে চালুর টার্গেট নিয়ে এগুচ্ছে কাজ। প্রকল্পের সার্বিক অগ্রগতি 70% বেশি। দেশে স্ট্রোকে বাড়ছে মৃত্যু, প্রাণ বাঁচলেও বেশিরভাগই হচ্ছেন পঙ্গু। ঢাকা মেডিকেলে স্ট্রোক ইউনিট না থাকায় সেবা বঞ্চিত রোগীরা দুর্ভোগ চরমে। এবং অবশেষে প্রতিষ্ঠানের নাম বদলে ফেসবুক হলো মেটা। পরিবর্তন হচ্ছে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নাম। ভার্চুয়াল রিয়েলিটিতে দখল নেওয়ার আশা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।